তো বন্ধুগণ, একজন একদিক দিয়ে বলছে যে ক্যা ক্যা ছি ছি, আবার অন্য দিক দিয়ে অন্যজন বলছে যে সি ডবল এ এটা একটা ভারতের আইন, কাজেই এটাকে কেউ রক্ষা করতে পারবে না, সি ডবল এ হবে। সি ডবল এ আই মিন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। सीएए कब लागू होगा? सीएए ये देश का कानून है, पत्थर पर लकीर है, ये वास्तविकता है, ये लागू होगा ही होगा और इस चुनाव के पहले इसको कोई नहीं रोक सकता। এখন ইন্ডিয়াতে যত নিউজ চ্যানেল আছে সবই প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই সবজি মার্কেটের মতো এই সি ডবল এ কে নিয়ে সবজি বিক্রি করছে। এ বলছে আমাকে আগে দাও, এ বলছে আমাকে আগে দাও। আই মিন এই নিউজ চ্যানেলে প্রতিদিন 4 থেকে 5 জন ব্যক্তি লাইন দিয়ে একসঙ্গে দাঁড়াচ্ছে, তারপর সবার মাইক্রোফোনগুলো একসঙ্গে অন করে দেওয়া হলো, অন করে দেওয়ার পর সবজি মার্কেটের মতো সবজি বিক্রি করে। দু 2019-এ এইভাবেই সবজি মার্কেটের মতো সবজি বিক্রি করেছিল টিএমসি আর বিজেপি এইভাবেই। আর 2024-ও আবার চিরুনি তল্লাশির পর একটা মহান আইন বের করলো, সেটির নাম হলো সি ডবল এ। তো আজ এই ভিডিওর মাধ্যমে এই সি ডবল এ কে নিয়ে চিরুনি তল্লাশি করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাকড় ক্যান and thank you so much for clicking on this video. I am Mannan and I am excited to share another case study with you today. আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটা দেশ থেকে ধর্মীয় কারণে বঞ্চিত হওয়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি এই সমস্ত ব্যক্তিদেরকে ধর্মীয় কারণে বঞ্চিত হয়ে যারা ইন্ডিয়াতে এসে আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলে এই সি ডবল এতে বলা হয়েছে। কিন্তু ধর্মীয় কারণে বললাম এই কারণে, কারণ এই আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটা দেশ কিন্তু মুসলিম প্রধান দেশ, কাজে সেইখান থেকে মুসলমানরা কেন এই ইন্ডিয়াতে আসবে, তাই মুসলমানদের নাম এই সি ডবল এতে নেই। ধ্রুব রাঠি এই সি ডবল এর ব্যাপারটাকে সহজ করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল ইউজ করেছিল যে একটা সাগরের মধ্যে দিয়ে একটা বোট চলাচল করছিল, সেইখানে একজন ব্যক্তি বোটটা চালিয়ে নিয়ে যাচ্ছিল, সেই বোটটা ছিল ফাঁকা, আর ওই সাগরের মাঝে হঠাৎই দেখতে পেল যে দুজন ব্যক্তি সেই জলের মধ্যে আছে, এবং হঠাৎই তারা বলল তারা তার কাছে সাহায্য চেয়েছিল যে তাদেরকে উঠিয়ে নেওয়া হোক এই বোটের মধ্যে। কিন্তু যে বোট চালক দেখতে পেল যে সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিল হিন্দু আর একজন ছিল মুসলিম। এবার যে বোট চালাচ্ছিল সে নিজেই কিন্তু হিন্দু, তাহলে সে ভাবলো যে হিন্দু ব্যক্তিকে তুলে নেওয়া হোক বোটের মধ্যে, আর ওই মুসলমান ব্যক্তি থাকুক, আরো মুসলমান যদি বোট আসে তাহলে সে তুলে নেবে। এইখানে এই সি ডবল এর ব্যাপারটা এইরকম। এই এক্সাম্পলটা ইউজ করেছিল কারণ অনেকেই প্রশ্ন করেছিল যে মায়ানমার থেকে বঞ্চিত হওয়া, ধর্মীয় কারণে বঞ্চিত হওয়া ওই রোহিঙ্গাদেরকে, তাহলে ভারতবর্ষে রোহিঙ্গাদের নাম এই সি ডবল এতে নাই কেন? বন্ধুগণ, ভারতবর্ষ যে একটা ধর্ম নিরপেক্ষ দেশ এটা প্রমাণ করার জন্য বেশি কিছু এভিডেন্সের প্রয়োজন নেই, কারণ ভাই ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করতে গিয়ে ইন্দিরা গান্ধী তার জীবন দিয়েছিলেন। এই ভারতবর্ষের প্রত্যেকটা ফ্রিডম ফাইটারই চেয়েছিল যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি হোক। মুসলিম লীগ থেকে যখন জিন্না 2 নেশন থিওরি এই নিয়ে আওয়াজ তুলেছিল, তখন ভারতবর্ষের প্রত্যেকটা ফ্রিডম ফাইটারই এর বিরুদ্ধে আচরণ করেছিল। আসামে যে এনআরসি করা হয়েছিল, আসামে যে ডিটেনশন ক্যাম্প করা হয়েছিল, এই একটা ডিটেনশন ক্যাম্পের জন্য 46 কোটি টাকা খরচ করেছিল এই মোদী সরকার। এইরকম 6টা ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিল, তাহলে টোটাল 6টা ডিটেনশন ক্যাম্পের জন্য, শুধু ডিটেনশন ক্যাম্পের জন্য খরচা করেছিল 276 কোটি টাকা। আর এটাও জানা যায় যে 2015 থেকে 2019 পর্যন্ত এই এনআরসির জন্য শুধু আসামে খরচা করেছিল 1600 কোটি টাকা। আসামে যে এনআরসি করা হয়েছিল সেইখানে কিন্তু 19 লাখ মানুষ তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে পারে না যে আমরা ভারতের নাগরিক বলে। এই 19 লাখ মানুষের মধ্যে মুসলমানদের চেয়েও হিন্দুর সংখ্যা ছিল বেশি। 2014-তে নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন এক ভাষণে যে বাংলাদেশ থেকে যত মানুষ এইখানে এসে আছে তাদেরকে ফেরোয়ার হয়ে যেতে হবে। এইদিকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন 2019 সালের অক্টোবর মাসে নিউ দিল্লিতে এই সি ডবল এ আর এনআরসি নিয়ে তিনি আলোচনা করেন।
এবং তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে এনআরসি অ্যান্ড CAA আর ইন্টারনাল ম্যাটার অফ ইন্ডিয়া। আবার তিনি জানিয়েছিলেন এক ইন্টারভিউতে যে ইট ওয়াজ নট নেসেসারি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিড ইট। এবার ফিরে আসবো পশ্চিমবাংলা CAA নিয়ে। 2024-এর এই ফেব্রুয়ারি মাসে সাডেনলি কিছু কিছু মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এদের মধ্যে বেশিরভাগটাই ছিল মতুয়া। মানুষ চিন্তা করবেনই বা না কেন, কারণ শিমুলপুর পঞ্চায়েত এলাকা মানে আমি ঠাকুরনগরে যত জায়গায় ঘুরছি এক একটা জায়গায় গিয়ে যে সংখ্যাটা শুনছি সেটা রীতিমতো চিন্তা। এই শিমুলপুর পঞ্চায়েত এলাকাতেই আমি যা শুনতে পাচ্ছি যে প্রায় 3,500 মানুষের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। যারা এতদিন ধরে ভোট দিয়েছেন তাদের হঠাৎ করে এই আধার কার্ড বাতিল। এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছিল এর কারণ হিসেবে বলা হয়েছিল যে 28A রেগুলেশন। এই 28A রেগুলেশন যাদের এই কারণে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, এই কারণটাতে বলা আছে তার মানেটা হলো আপনি ইন্ডিয়ান সিটিজেন না। এই 28A রেগুলেশনের মাধ্যমে যাদের আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, এই কারণটা একটা পেপারে প্রিন্ট আউট করে বাই পোস্টের মাধ্যমে যাদের কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের বাড়িতে সেই চিঠিটাকে ডেলিভারিও করা হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যে এই যে আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করানো হয়েছে, এগুলো করানো হয়েছে রাঁচি থেকে এবং করিয়েছে কে না মমতা, চোর মমতা, এবং এর পেছনে কয়েক কোটি টাকা রয়েছে। মানে একজন ব্যক্তির আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করানো হলো, সেই ডিঅ্যাক্টিভেট করানোর একটা কারণ দেওয়া হলো যে 28A রেগুলেশন। এবার এই কারণটা একটা পেপারে প্রিন্ট আউট করে সেটাকে যাদের আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করানো হয়েছে বাই পোস্টের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছানো হলো। এই যে পুরো প্রসেসটা এটা করিয়েছে কে? চোর মমতা। আধার অথরিটি অফ ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা। এর পিছনে কয়েক কোটি টাকা আছে। আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে। वाह क्या सीन है। নিউজ 80 বাংলাতে অভিষেক ব্যানার্জি এক ইন্টারভিউতে বলেছিলেন যে 2019 সালে এই CAA পাস করেছিল বিজেপি সরকার, কিন্তু তার ফুল ফ্রেম করতে এই 5 বছর সময় লেগে গেল। এবং তিনি এটাও জানিয়েছিলেন যে অমিত শাহ আমাদের পশ্চিমবাংলাতে এসে এক ভাষণে তিনি বলেছিলেন যে প্রথমে CAA করা হবে তারপরে NRC। আই মিন CAA ইজ এ ফার্স্ট স্টেপ অফ NRC। বন্ধুগণ, এই কারণে এই CAA আর NRC এই দুটা ব্যাপারকে কম্বাইন করে আলোচনা করা হয়। তাদের কাছে ওই দেশের কোনো রকম কাগজপত্রই নেই, তারা কিভাবে নিজেদের ওই 3টি দেশের যে কোনো একটি নাগরিক বলে প্রমাণ করবে? আর এইভাবে শরণার্থীদের নাগরিকত্ব দিলে ভবিষ্যতে শরণার্থীদের সংখ্যা কি আরো বাড়বে না? আর সত্যি বলতে আমি নিজেও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা আছে। তাই আমার ধারণা সরকারের উচিত আরো পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি জারি করা, তাতে এই শরণার্থীদের মধ্যে কনফিডেন্স বাড়বে। হ্যাঁ, ঠিকই বলেছো। এর পরবর্তী পেজটা নেক্সট ইলেকশনে ওপেন করা হবে। বন্ধুগণ, আসা যাক এবার কিছু ক্যালকুলেশন করা যাক। আসামে যে NRC করা হয়েছিল তার জন্য টোটাল খরচা হয়েছিল 1,600 কোটি টাকা। আসামে যে NRC করা হয়েছিল এই NRCতে টোটাল নাগরিকত্ব হারিয়েছিল 19 লাখ। তাহলে এই ইন্ডিয়াতে যদি NRC করা হয়, CAA করা হয়, তাহলে টোটাল নাগরিকত্ব কতজন হারাবে? যদি আসামে হারায় 19 লাখ আর এই ইন্ডিয়াতে টোটাল স্টেটের সংখ্যা হচ্ছে 28টা, তাহলে ইন্ডিয়াতে টোটাল কতজন ব্যক্তি নাগরিকত্ব হারাবে? আর কত টাকা খরচা হবে? আসামে যদি 1,600 কোটি টাকা খরচা হয় তাহলে এই 28টা রাজ্যের জন্য কত টাকা টোটাল খরচা হবে? আর এই NRC বা CAA-তে যদি করাই হয় এইটা টোটাল ইন্ডিয়াতে, তাহলে কতজন নাগরিকত্ব হারাবে? আর সেই নাগরিকত্ব হারানোর সংখ্যাটা বাদ দিয়ে ইন্ডিয়াতে টোটাল পপুলেশন কত? বলছি কি, ওই সমস্ত ব্যক্তিগুলোকে একটু সাহায্য করুন না যারা এখনো অবিরাম মাঠে হাগু করে চলেছে, যাদের বাড়িঘরগুলো এখনো বর্ষার জলে পুষ্ট, তাদেরকে একটু হেল্প করুন না। আর ওই সমস্ত মুসলিম ভাইদেরকে বলছি একটা উদাহরণ হিসেবে, যে যারা ভাবছো যে আমাদের এইখানে একটা মসজিদ করা হোক, MLA MP এইখানে যে MLA আছে, MP আছে, কিংবা সভাপতি আছে, কিংবা পঞ্চায়েত প্রধান আছে, তার কাছে বলে তার কাছ থেকে টাকা নিয়ে একটা মসজিদ করা হোক। তাদেরকে বলছি এই যে টাকাগুলো না, এই যে নোটগুলো, এই নোটগুলোতে ওই সমস্ত গরিবের রক্ত লেগে আছে। শুধু এই ইলেকশনের সময় হিন্দু মুসলিম ধর্ম এই ভোট দেওয়ার সময় নিজেকে একবারও কি প্রশ্ন করেছো যে ইন্ডিয়াতে এখন GDP-টা কত? ইন্ডিয়াতে এখন বেকারত্বের রেটটা কত আছে? ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেমটা কীরকম? এইগুলোকে একবারও গুগলে সার্চ দিয়ে ভোট দেওয়ার আগে দেখেছো? ভোট দেওয়ার আগে এইগুলোকে বিবেক বিবেচনায় নিয়ে পরে ভোট দিতে গেছো? নাকি এই ধর্ম হিন্দু মুসলিম এই সমস্ত নিয়ে? এই সাধারণ মানুষ এই যে এইগুলোর ব্যাপারে ভাবনাটা যখন ছেড়ে দিবে, তখন এই পলিটিক্স
পলিটিক্সের যত লিডার নিশ্চয়ই ছেড়ে দিবে যে ধর্মকে ধর্মর জায়গায় রাখুক, আর আমাদের রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবো, এরাও ছেড়ে দিবে। যখন জনতা ছেড়ে দিবে যে এই হিন্দু মুসলিম ধর্ম এই ব্যাপারগুলোকে ওই ধর্মের জায়গাতেই রাখি, যেদিন ভাবনাটাকে এই দিকে নিয়ে যাবে যে জিডিপিটা কিরকম গ্রোথ করছে, ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটা কিরকম আছে, আমাদের ছেলেপেলেরা সেই রকম যতটা শিক্ষার অধিকার তাদের পাচ্ছে তো ঠিকঠাক,